হ্যালো। তো আজকে আমরা বায়োলজি সেকেন্ড পেপারের মেডিকেল কোয়েশ্চন সলভ করব হচ্ছে ব্লাড এবং সার্কুলেশন চ্যাপ্টারটার, অর্থাৎ রক্ত ও সঞ্চালন চ্যাপ্টারটা মেডিকেল কোয়েশ্চন সলভ করব। তো বেশি দেরি না করে কথা না বলে আমরা সলভ করি, চলো। তো আচ্ছা, প্রথম পেজে যা দেওয়া আছে, যে একটা প্রশ্ন দেওয়া আছে যে রক্ত হলো, এই জায়গায় কিছু অপশন দেওয়া আছে, আগে অপশনগুলো দেখো, পড়ো, তারপর না হয় উত্তর দিবা। এই জায়গায় বলছে রক্ত হলো কিছুটা অম্লীয়, আবার বলছে কিছুটা শক্তিশালী, আবার বলছে নিরপেক্ষ, আবার বলছে সামান্যকারী। আনসারটা হবে কি? অম্লীয়। আচ্ছা, এই জায়গায় কিছু জিনিস জানতে হবে। জানার জিনিসটা হচ্ছে, আমি একটু স্পিডেই বলি। জানার জিনিসটা হচ্ছে যে সবাই একটু যদি আমরা এই দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে ব্যাখ্যার দিকে যদি নিচে তাকাই, যে এই দেখো রক্তের পেজ তো আছে। আমরা জানি কি, যদি 7 পয়েন্টের উপরে পেজ উঠে যায় তাহলে জিনিসটা ক্ষারীয়। হ্যাঁ, আবার যদি 7 পয়েন্ট নিচে থাকে তাহলে জিনিসটা হচ্ছে অম্লীয়। হ্যাঁ, তখন এই জায়গায় বলছে তো রক্ত কি, তো এই জায়গায় উত্তর তো সামান্য ক্ষারীয় হবে, কারণ হচ্ছে রক্তের পিএইচ 7.35, অর্থাৎ মাত্র শুরু হয়েছে ক্ষারীয় হওয়া, তাই বলছে সামান্য ক্ষারীয়। কিন্তু অম্লীয় তো হবে না, কারণ 7 পয়েন্টের নিচে নাই, এবং শক্তিশালী, তারপর বলছে নিরপেক্ষ, এগুলা কি, এগুলা তো হবেই না। তো এই জিনিসটা প্রশ্নটা বিষয় না, বিষয়টা হচ্ছে এই জায়গায় আর কিছু ইনফরমেশন আছে, এইগুলো আমাদের মনে রাখতে হবে। তা কি, একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, যা আমাদের পুরো দেহের ওজনের 8%। আবার আমাদের দেহের যে তাপমাত্রা, এর তো তাপমাত্রা যে আমাদের থাকে 34 থেকে 38 সেলসিয়াস, এটা হচ্ছে আমাদের রক্তের তাপমাত্রা। এই আমাদের দেহের কিন্তু কোনো তাপমাত্রা নেই, এটা হচ্ছে আমাদের রক্তের তাপমাত্রা, যার জন্য আমরা বুঝি যে আমাদের শরীরগুলো এইটাই। আবার আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক মানে কি, ধরো এইটার সাপেক্ষে, মানে এই একটা জিনিস এবং এই একটা জিনিস, এইটার সাপেক্ষে এইটা, তো এইটার একটার সাপেক্ষে একটার গুরুত্ব হচ্ছে এত 1.065। তারপর বলছে কি, অজৈব লবণের উপস্থিতির জন্য রক্তের স্বাধীনতা, মানে হচ্ছে প্রশ্ন দিবে যে কিসের জন্য, মানে কিসের উপস্থিতিতে রক্তের স্বাধীনতা, এইটা মাথায় রাখতে হবে। মানে মাস্ট একটা জায়গায় এসে যাবে প্রশ্নটা, যে অজৈব লবণের উপস্থিতিতে রক্তের স্বাধীনতা। আই থিঙ্ক এইটা খুবই ভালোভাবে ক্লিয়ার হয়েছে তোমাদের। তো নেক্সট, আচ্ছা এটা পরে, এই জায়গাটা আসি। তো নিচের কোনটি রক্ত জমাট বাঁধা, রক্ত জমাট বাঁধা মানে রক্ত জমাট বাঁধার মূল উপাদান? তো এই জায়গায় তো আছে যে ফিব্রিনোজেন, প্রোথম্বিন, অ্যালবুমিন, ক্যালসিয়াম আয়ন। রক্ত জমাট বাঁধার আয়ন, হ্যাঁ, মূল উপাদান। তো আমরা এই যে ক্যালসিয়াম আয়ন দেখতেছি, হ্যাঁ, তারপর এই জায়গায় হচ্ছে তোমার অ্যালবুমিন দেখতেছি, প্রোথম্বিন দেখতেছি, ফিব্রিনোজেন দেখতেছি। তো এই দেখো, আমরা একটা ঠিক মনে রাখবো যে ফুল পরে টু করে, ঠিক আছে। তো এই জায়গায় দেখো ফিব্রিনোজেন, এই যে ফিব্রিনোজেন আছে, তারপর হচ্ছে প্রোথম্বিন, এই যে প্রোথম্বিন, তারপর হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, হ্যাঁ, এই যে থ্রম্বোপ্লাস্টিন, তারপর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এই যে ক্যালসিয়াম কার্বনেট। থ্রম্বোপ্লাস্টিনটা যদি উপরে নাই, তার মানে এই তিনটে আছে, এই যে এই তিনটে আছে, জাস্ট এইটা নাই, তাহলে আনসার হবে কি এইটা। তো এটার আরেকটা চক আছে, যে তুমি যদি চাও মনে রাখতে পারো যে GPA5, অর্থাৎ G4 গ্লোবিউলিন, P4 প্রোথম্বিন এবং A4 অ্যালবুমিন, এবং এটাই হচ্ছে এইটা। তো এইটা হচ্ছে রক্ত জমাট বাঁধার মূল উপাদানের চক, মানে ছন্দটা মনে রাখতে পারো, এইটা হচ্ছে আনসার ডি। আচ্ছা, তাহলে নেক্সট, তারপর হচ্ছে রক্ত প্রবাহের সময় রক্ত জমাট না বাঁধার কারণ নিম্নের কোনটি? মানে রক্ত যখন আমাদের রক্তনালীর ভিতর দিয়ে প্রবেশ, মানে প্রবাহ হতে থাকে, তখন রক্তটা জমাট বাঁধে না কেন, এটা তো প্রশ্ন। তো এটার উত্তরটা হবে কি, দেখো, যে পানির উপস্থিতি। এইটা তো হবেই না, কারণ পানি থাকলে রক্ত জমাট বাঁধবে, এইসব কি। তারপর বলছে যে এই জায়গায় দেখো চলাচলের স্থলগতি, মানে চলাচলের স্থলগতি, এইসব কি ভাই প্রশ্নতে, এটা তো হবেই না। তারপর হচ্ছে নালীর অমিশ্রণ গাত্র, অমিশ্রণ যদি থাকতো তাহলে তো জমাট বাঁধতোই, মানে এই যদি আমরা রক্তনালী ধরি, এই গাত্রটা যদি অমিশ্রণ থাকতো তাহলে তো জমাট বাঁধবেই, তাহলে এইটাও হবে না। মিশ্রণ, এই যদি ও না থাকতো তাহলে হইতো। তারপর কি বলছে, হেপারিনের উপস্থিতি, তাহলে আনসার হবে কি, হেপারিনের উপস্থিতি। তাহলে আমরা যদি এখানে দেখি রক্ত জমাট কেন বাঁধে না, হেপারিনের উপস্থিতির জন্য। রক্ত খুবই দ্রুত গতিতে যায়, যার জন্য রক্তের অভ্যন্তরস্থ মিশ্রণতা, এই যে মিশ্রণতা,
অমিশ্রণতা নয়, মিশ্রণতা হবে এই জায়গায়। তারপরে সক্রিয় কোয়াগুলেন্ট ফ্যাক্টর গুলো যকৃৎকৃত অপসারিত হওয়া। তো এইটা শুধু মনে রাখবা না, মনে রাখবা এই সবগুলা, ঠিক আছে। তারপরেরটা, মানুষের স্বাভাবিক রক্তকরণকাল আসলে কত? তো এইটা মনে রাখবা যে এটা একটু মুখস্থ টাইপ জিনিস, তো একটু মাইন্ডে রাখা ট্রাই করবা যে 1 থেকে 4 মিনিট হচ্ছে রক্তক্ষরণকাল এবং 4 থেকে 5 মিনিট, 4 থেকে এই যে এই জায়গায় তো আছে 4 থেকে 5 মিনিট হচ্ছে তোমার রক্ত তঞ্চন। তঞ্চন আর করণ দুইটা আলাদা জিনিস, হ্যাঁ। তঞ্চন হচ্ছে জমাট বাঁধা রক্ত, যখন ধরো একটা গাছ থেকে কিছু পানি পড়তেছে, পড়ার যে সময়টা ওইটা হচ্ছে ক্ষরণ, হ্যাঁ। পড়ার পর যখন একটা জায়গায় জমা বাড়বে অর্থাৎ তঞ্চন ঘটবে, ওইটা হচ্ছে তঞ্চন কাল, এবং যখন পড়তেছে ওইটা হচ্ছে ক্ষরণ কাল। তো দুইটা জিনিস আলাদা। ঠিক তেমনি রক্তক্ষরণ কাল হচ্ছে 1 থেকে 4 মিনিট এবং রক্ততঞ্চন কাল হচ্ছে 4 থেকে 5 মিনিট, ঠিক আছে। তারপরের কোয়েশ্চন যদি আমরা একটু দেখি যে ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে কখন প্রথম হৃদস্পন্দন শুরু হয়, খুব ইম্পর্টেন্ট। তো এইটা মনে রাখবা যে ভ্রূণ অবস্থায় সরি একজন সুস্থ মানুষের জীবদশায় হৃৎপিণ্ড গড়ে 26 মিলিয়ন বার স্পন্দিত হয় এবং 155 মিলিয়ন লিটার রক্ত পরিবহন করে। প্রাপ্তবয়স্ক পুরুষের হৃৎপিণ্ডের ওজন এবং স্ত্রীদেহের ওজন, এইগুলা মনে রাখবা ভাই, এইগুলা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট। এবং এই জায়গায় হচ্ছে ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে কত সপ্তাহ থেকে? 6 সপ্তাহ, এই যে পাইছি 6 সপ্তাহ। তাহলে আনসার হবে এটা। এটা মুখস্থ টাইপ জিনিস, একটু বই পড়তে হবে, শুধু এইটা না, এই সবগুলো ইনফরমেশন মাইন্ডে নেওয়ার চেষ্টা করো। তো আশা করি বুঝতে পারছো। তো আজকে এতটুকুই থাকুক, কারণ বেশি সলভ না করা নিয়ে আমি মনে করি ভালো। যদি আরো কয়েকটা কোয়েশ্চেন ছিল। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।